বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ও সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটা ব্যাপারে দেশব্যাপী দীর্ঘদিন ধরে দাবি দাওয়া, কথা চালাচালি, লুকোচুরি এবং যে একটা চিটিং, প্রশাসনের পক্ষ থেকে যে একটা ধাপ্পাবাজি বা চিটিং চলছে, এতদিন পরে ধাপ্পাবাজি এবং চিটিং ভাষাটা ব্যবহার করতে বাধ্য হলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সরকারি চাকরিজীবীরা প্রতি 5 বছর পর পর একটা জাতীয় পে স্কেল পায়। সেই হিসাবে স্বাধীনতার এই পর্যন্ত 11টা পে স্কেল হওয়ার কথা, কিন্তু 11টার জায়গায় পেয়েছে 8টা। 15 সালে সর্বশেষ 8ম পে স্কেল চাকরিজীবীদেরকে দেওয়া হয়েছে। 15 সালের পর থেকে এ পর্যন্ত কোনো পে স্কেল দেওয়া হয় নাই। ফ্যাসিস্ট সরকার যেভাবে হোক এটা বন্ধ করে রেখেছে। চাকরিজীবীদের পক্ষে কোনো মতেই তার কাছ থেকে পে স্কেল আদায় করা সম্ভব হয়নি। শুধু তাই না, আপনারা জানেন 2009 থেকে 24 পর্যন্ত কোনো মসজিদের ইমাম বা পীর সাহেব যদি কোনো ব্যাপারে একটা লাইক দিত, সেই লাইকটা যদি সরকার মনে করতো যে আমার ডিসফেভারে চলে গেছে, তখনই তাকে ধরে নিয়ে রিমান্ডে দিত। এরকম নির্যাতন নিষ্পীষণের ভিতরে মানুষ কাটিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আজকে আপনারা লক্ষ্য করেছেন দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে, খেয়ে বাঁচে, চাল, ডাল, আটা, যেগুলিকে হিউম্যান নিডস বলা হয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, লাক্সারিয়াস কোনো বিষয়ের দাবি সাধারণ মানুষের নেই। উন্নত মানের মেশিনারিজ, গাড়ি, এগুলো নয়। চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি যদি বাজার দর মনিটরিং করেন এবং স্ট্যাটিস্টিক্স করেন, তাহলে দেখবেন যে 15 সাল থেকে আজকে 26 সালে 3 গুণ হয়েছে। 20 টাকার 1 কেজি পেঁয়াজ 200, 250, 350 টাকাও কিনতে হয়েছে। এবং প্রতিটি জিনিস, এটা আর বলার অবকাশ রাখে না, আমি কি বলবো। 11-12 টাকায় মানুষ চাল খেয়েছে, এখন গরিব মানুষ যে মোটা চালগুলো খায় সেগুলো 80-85 টাকা। আমি যে চালটা খাই সেটা নিশ্চয়ই 100-র উপরে। এইভাবে আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। এই ফ্যাসিস্ট সরকারের নিকট থেকে এই পে স্কেল দাবি আদায় করতে পারেনি এবং দেশের যে ক্রান্তিলগ্ন ক্রাইসিস পিরিয়ড, এইটা চিন্তাভাবনা করে সরকার কোনো মহার্ঘ ভাতাও দেয়নি। নিশ্চয়ই জানেন, যারা ছোট চাকরি করে 20 গ্রেড থেকে 20 গ্রেড, 11 গ্রেডের পর থেকে 20 গ্রেডের চাকরি যারা করে, এদের সংসারও কিন্তু বড়, পেটে ক্ষুধা বেশি, খাবার বেশি, আর এদের কিন্তু আদার্স ইনকাম সোর্স নেই। যারা বড় চাকরি করে তারা তো অনেক দান দক্ষিণা পায়। এই লোকগুলো কি করে তাদের সংসার চলে, ছেলেমেয়ে লেখাপড়া কী করে চলে? এদের ছেলেপেলে টাকার অভাবে লেখাপড়া করতে না পেরে চোর, ডাকাত, মাস্তান হয়ে যায়। আপনাদের মনে আছে 2004 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালির ছেলে মামুন একমাত্র টাকার অভাবে, খাবারের অভাবে, তার পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তার
জিন্সের প্যান্ট পরতে ইচ্ছা করে, টি শার্ট গায়ে দিতে ইচ্ছা করে, মোবাইল হাতে নিতে ইচ্ছা করে। সেই অভাবের তাড়নায় সেই মামুনকে ভাড়া করে জালকাঠি যে অপারেশন করেছিল, সেখানে বিচারপতির পা গাছের আগায় ঝুলছে। তো এই জন্য কিন্তু দেশের সরকার দায়ী। সরকার যদি এই অভাবী মানুষের চাহিদা মেটাতে না পারে, তাহলে এই দেশে এই অভাবের তাড়নায় মানুষ দিনে 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 বিপথে পরিচালিত হয়, দেশে সন্ত্রাসী তৈরি হয়, দেশে অরাজকতার সৃষ্টি হয়। এগুলো সরকারকে নিশ্চয়ই ভাবতে হবে। দীর্ঘদিনের দাবি এবং সরকার নিজে বলে আসছে যে 25শে জুলাই থেকে পে স্কেল দেওয়া হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মোখলেছুর রহমান তিনি মিডিয়াতে একাধিকবার বলেছেন, এবং তিনি যে একজন ভালো মানুষ, সৎ মানুষ, এটাও তিনি বলেছেন যে আমার একটা মাত্র গাড়ি আছে, সেটাও লোনের টাকায় কেনা। এইভাবে জাতির সাথে প্রতারণা করে চলছে, চিটিং করে চলছে। বিশেষ করে আমরা 3টা লোককে এ ব্যাপারে দায়ী করব। আমাদের চিফ উপদেষ্টা নোবেল বিজয়ী, তিনি কি এই চাকরিজীবীদের দুঃখ দুর্দশার কথা বোঝেন না? আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা, একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেহ আহমেদ, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরে কী যেন ওনার নামটা আমি মনে রাখতে চাচ্ছি না, ওনার কথার মতিগতি ভালো না, আর হলো একজন উপদেষ্টা। যাই হোক, এভাবে সকালে বিকালে আর মিডিয়া, বিশেষ করে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইউটিউবার, তারা যেভাবে বলে আসছে, এভাবে চাকরিজীবীরা অত্যন্ত আশ্বস্ত হয়েছে। তারা শুধু লাইক কমেন্ট শেয়ার করার জন্য বক্তৃতার ফুলঝুরি, সংবাদের ফুলঝুরি প্রচার করে যাচ্ছে। এই 1 তারিখ 2 তারিখ ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে এমনিভাবে মিথ্যা কথা প্রচার করে যাচ্ছে। আর সাধারণ শ্রেণীর লোকেরা এগুলোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পেয়ে তারা পয়সা ইনকাম করেছে। এদিকে জাতির সাথে, মানুষের সাথে বেইমানি এবং ধোঁকাবাজি চলছে। এই ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছেন যে নির্বাচনটা স্বাভাবিকভাবে 29 সালে তো হওয়ার কথা ছিল, 5 বছর পর সেই হিসাবে, কিন্তু হঠাৎ করে দেশের এত বড় ক্ষতি হয়ে গেল। একটা নির্বাচনের জন্য হাজার কোটি টাকা ব্যয় করে আবার মেয়াদ পূর্ণ না হয় আবার নির্বাচন দিতে বাধ্য হলো। সরকার বলেছিল 26 সালের মাঝামাঝি জুন জুলাইতে নির্বাচন হবে, কিন্তু না, রাজনীতিবিদরা কোনো মতেই মানে না। তারা নির্বাচিত সরকার দেখতে চায়। নির্বাচিত সরকার তো আমরা জীবনে বহু দেখেছি। নির্বাচিত সরকার কি করেছে সেটাও আমাদের জানা আছে। গণতান্ত্রিক দেশে আইনের ভাষায় নির্বাচিত সরকার থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, আর বিশেষ প্রয়োজনে তো থাকবেই। কিন্তু তারা অত্যন্ত চাপের সম্মুখীন হয়। মাত্র 2টা মানুষের বৈঠকে লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব, এই 2 জনের বৈঠকে লন্ডন বসে তারিখ নির্ধারিত হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির 12 তারিখ। এটা অনেক আগে। এদিকে অন্যান্য রাজনীতিবিদরা প্রশ্ন তোলে নাই যে দেশের জাতীয় স্বার্থে দেশের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুধু এই 2টি মানুষের না, এই প্রশ্ন তারা তোলে নাই। কেননা তারা নির্বাচন তাড়াতাড়ি হোক, তারা ক্ষমতায় যাক, এটাই চায়। এটা চায় বলেই তারা এই প্রশ্ন তোলে নেই যে এত বড় সিদ্ধান্ত
বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, বিশেষ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, দেশের নীতি নির্ধারক এদের সাথে আলাপ আলোচনা করে একটা ডেট দেওয়ার প্রয়োজন ছিল। সেই প্রশ্ন তোলে নাই। কেন তোলে নাই? তারা চায় তাড়াতাড়ি নির্বাচন। যাই হোক, নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, এটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কথা হলো এই, সরকারের কথা ছিল যে এই জানুয়ারিতেই 31শে জানুয়ারির মধ্যে পে স্কেল দিবে এবং জানুয়ারিতেই এটা ইফেক্ট হবে। কিন্তু দিনের পরে দিন ধোঁকাবাজি করেই যাচ্ছে। এরপরে আপনাদের মনে আছে গত ডিসেম্বরে সরকারি স্কুলের শিক্ষকরা তাদের 4 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল, কর্মবিরতি পালন করছিল। তখন সরকার একটা কথা বলেই তাদেরকে পিছু হটাইতে পেরেছে। সেটা হলো এই যে সামনে ছেলেদের পরীক্ষা, শিক্ষার্থীদের পরীক্ষা, এই পরীক্ষাকে সামনে রেখে এই এতগুলো ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে দাবি দেওয়া আদায় করা ঠিক হবে না। এই সাথে দেশের আপামর সাধারণ মানুষও একমত প্রকাশ করেছে। বাধ্য হয়ে শিক্ষকরা তাদের কর্মবিরতি থেকে তারা সরে এসেছে। ঠিক এই মুহূর্তে ইলেকশনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীরা তাদের পে স্কেলের দাবি আদায় করবে কেন, এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং সাধারণ মানুষ যারা, তারাও তো এই পে স্কেলের সুফল ভোগ করবে। কেউ না কেউ এই পে স্কেলের সুফল ভোগ করবেই। সে ব্যবসায়ী হোক, সে দোকানদার হোক, সে কারো আত্মীয় হোক, কিন্তু তারা কেউ একটা সাধারণ মানুষের পক্ষ থেকে একটা লোকও বলে না যে না, পে স্কেল একটা ন্যায্য দাবি, এইটা ইলেকশনের আগে দিয়ে দেওয়া উচিত। এই কথাটা কেউ বলে না। কিন্তু ওই সময় এই কথা নিশ্চয়ই বলেছে যে ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে কেন এই কর্মবিরতি পালন করা হচ্ছে। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত শিক্ষক, তাকে আমার শিক্ষক ভাবতে লজ্জা লাগে। সে এইভাবে বিবৃতি দিয়েছে যে 20 লক্ষ চাকরিজীবীদের পে স্কেল না দিয়ে, বেতন না বাড়িয়ে সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হোক। এটা তো একটা অযৌক্তিক কথাবার্তা তিনি বলেছেন। এটা নিয়মের বাহিরে সাধারণ মূর্খ লোকের মতো কথা তিনি বলেছেন। যে প্রক্রিয়া যাকে সুবিধা দেওয়া যায় সেই প্রক্রিয়া তাকে সুবিধা দিতে হবে। চাকরিজীবীদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া হলো পে স্কেল। সাধারণ মানুষকে যদি আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সুবিধা দেন, সেটা আবার ভিন্ন প্রক্রিয়া। সেটা সিন্ডিকেট কন্ট্রোল করে আপনাকে এইভাবে আসতে হবে। আপনি গরু মেরে জুতা দান করতে চাচ্ছেন, অথর্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি। আমি এই শব্দটা বলতে মুখ দিয়ে এসে আমি ক্ষমার প্রার্থী। আশা করি এই জাতীয় কথাবার্তা কেউ বলবেন না। এরপরে যারা ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবে, তারা তো এই পে স্কেলের কথা কিছুই ভাববে না। তারা বলবে এই সমস্ত আমাদের কাজ না, আমরা এগুলি কিছুই জানি না, সেই ফাইল আমাদের কাছে নেই। এবং তারা যারাই ক্ষমতায় যাবে নিঃসন্দেহে বলবে যে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল সেই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, তারা দেশের সব কিছু খেয়ে ফেলছে। তারা নিজেরা হাজারে কোটি টাকার সম্পদ করেছে, তারা দেশের অর্থ পাচার করেছে। এই কথাই তারা বলবে। আমাদের হাতে কিছু নাই, দেশ ঋণী হয়ে গেছে, আমাদের করার কিছু নাই। আপনাদের মনে আছে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের আমলে ওসমান গনি নামে যে একটা লোক, এরকম হাজার লোকের কাছ থেকে লক্ষ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। চালের ড্রামের ভিতরে 1000 টাকার বান্ডিল, হাজারে শত বান্ডিল পাওয়া গিয়েছিল। 10 ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই 10 ট্রাক অস্ত্র কোথায় কী কাজে লাগিয়েছে এটাও তো জনগণের জানার অধিকার আছে।
সেই ওসমান গনি, সেই যিনি বন বিভাগের কর্মকর্তা ছিলেন, এবং হাজারে হাজারে লোকের কাছ থেকে হাজারে হাজারে কোটি টাকা উদ্ধার করা হয়েছে, সেই টাকা কোথায়? আজকে পদ্মা সেতু থেকে যে হাজারে হাজারে কোটি টাকা ইনকাম হচ্ছে, মেট্রো রেল থেকে হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে, এরপরও আপনারা ভেঙে পড়ছেন যে দেশ অচল হয়ে গেল। আপনারা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা নিঃসন্দেহে বলবে আমাদের এই ব্যাপারে করার কিছু নেই, তাদের কাছে তো সে দাবি নিয়েই যাওয়া যাবে না। এরপর জানি না গণভোটে হ্যাঁ বা না কোনটা বিজয়ী হবে আমরা জানি না, তবে গণভোটে যে প্রক্রিয়া হ্যাঁ বা না, বাঙালিরা যারা ভোট দেয় অধিকাংশ যুবক বেকার ছেলেপেলেরা ভোট দেওয়ার সুযোগ থাকে। যারা চাকরিজীবী শিক্ষিত তাদের তো ভোট দেওয়ার সুযোগ কম থাকে, তাদের ভোট দেওয়ার যে জটিল প্রক্রিয়া সেই প্রক্রিয়া যায় না, নির্বাচনী কাজে ব্যস্ত থাকে, ভোট দিতে পারে না। বেশিরভাগই ভোট দেয় ইলিটারেট পারসন, গ্রামের লোকেরা, তাদেরকে ধরে নিয়ে আসে ভোট দেওয়ায়, এবং যুবক শ্রেণীরা ভোট দেয়। যারা যুবক তারা নিশ্চয়ই হ্যাঁ না করস চিহ্ন টিক চিহ্ন চিনে, কিন্তু ইলিটারেট যারা তারা তো করস চিহ্ন এবং টিক চিহ্ন হ্যাঁ না এটা বোঝে না। ফলে তারা সিলটা তাদের ইচ্ছা মতো যে জায়গায় মারবে। আল্লাহ না করুক এমনও হতে পারে যে করস চিহ্নের উপরে বেশিরভাগই সিল পড়ে গেছে। তখন কি উপায় দাঁড়াবে? তখন দেশের পরিস্থিতি কি দাঁড়াবে? যদি হ্যাঁ জয়যুক্ত হয়, এই ইন্টারিম সরকার 6 মাস ক্ষমতায় থাকতে পারবে। 36 জুলাইয়ের সনদ অনুযায়ী দেশকে সংস্কার করে 6 মাস পর তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু সেই ক্ষমতা হস্তান্তরের সময় তারা পে স্কেলের কথা, সংস্কারের সময় তারা পে স্কেলের কথা ভাববে না, এবং 6 মাস পার তখন বলবে কি আমাদেরকে সংস্কার করতে দেন, পে স্কেলের কথা পরে ভাবেন। এরপরে যখন ক্ষমতা হস্তান্তর হবে তখন তারা বলবে যে আমাদের করার কিছু নাই। বহু কথা বলেছি, অনেক কথা বলেছি। আমার চাকরি শেষের দিকে আমি পাবো কি পাবো না সেই বিষয় নিয়ে আমি কথা বলিনি। আমি না পেলেও আমার কোনো আফসোস নেই, কিন্তু লক্ষ লক্ষ চাকরিজীবী যারা আছে তারা পাক এই সুবিধাটা, এটাই আমি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।